এখানে ক্লিক করব, যেখানে ডাটা ভ্যালিডেশন দিব তাকে অ্যাক্টিভ করব আগে, তারপর ডাটা ভ্যালিডেশন টুলে যাব, টুলে গিয়ে আমরা কি বলবো যে হোল নাম্বার এবং ডাটা ফিল্ডে কি দিব বিটুইন এবং 1 দিব, আর হচ্ছে আমার 44 থাকবে। যদি বলতো যে 1 থেকে 78 তাহলে হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালু কত হতো 78। এটা হচ্ছে আমার এইজ ফিল্ডের জন্য। এইটা যখন আমি ভ্যালিডেট করলাম দেন এই ভ্যালিডেশনটা আমাকে কি করতে হবে পুরোটা ফাইল জুড়ে করতে হবে, মানে এই সেলে সবাই যেন পায় সেই ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা কি করলাম কপি সেল দিলাম, দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে ইনপুট দিব। কত কত আছে আমার 25 30 28 32 44, 25 30 28 32 44, ঠিক আছে। হ্যাঁ ভ্যালিডেশন কি করব আমরা হচ্ছে, হ্যাঁ এই যে হচ্ছে আমরা এইজের ঘরে আসব, এসে হচ্ছে যেখানে এইজটা শুরু হয়েছে সবসময় শুরুতেই দিব ফার্স্ট যে কলামটা আমার টেবিলের ফার্স্ট কলামটায় আমরা ভ্যালিডেশনটা দিব, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে কলামটা আসছে মানে ফার্স্ট যে কলামে দিতে হবে সেটার ফার্স্ট রোটা, এইটা হচ্ছে আমার একটা পুরো টেবিল, তাই না। এই কাজের জন্য এটা হচ্ছে আমার টেবিল, এই টেবিলে ফার্স্ট যে রোটা আছে সেখানেই আমি এই কলামের ফার্স্ট রোতে আমি কি করলাম ডাটা ভ্যালিডেশন দিলাম। ডাটা ভ্যালিডেশন ট্যাবে যাব, ট্যাবে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন যাব, গিয়ে বলবো অ্যালাউ ফিল্ডে, সাধারণত অ্যালাউ ফিল্ডে এরকম থাকে, ঠিক আছে। আমি বলবো অ্যালাউ ফিল্ড হচ্ছে হোল নাম্বার, তারপরে ডাটা ফিল্ডে দিব বিটুইন, মিনিমামে দিব 1 আর ম্যাক্সিমামে দিব 44 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই ভ্যালিডেশনটা যেন বাকি সবাই পায় তার জন্য কি করব এখানে গিয়ে জাস্ট এই যে চিকন রঙের একটা ইয়ে আসছে প্লাস সাইন আসছে তাকে বলবো যে কপি সেল, তাহলে ও সেলটা কপি হয়ে গেল, অর্থাৎ সবাই এই ভ্যালিডেশনটা পেয়ে গেল। এখন আপনি যদি 44 এর বেশি দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে কি দিবে এরর দিবে। আবার আপনারা যদি আমি শোনেন আমি যখন করি তখন যদি আপনারা করতে থাকেন আপনাদের বারবারই রিপিট করতে হবে। হ্যাঁ আমি কালকে বলে দিছিলাম আবার বলতেছি, আপনি ডাটা ভ্যালিডেশন তুলে যাবেন, আপনি প্রথমত এই ঘরটায় আসবেন, সেটাকে বলা হচ্ছে যে এইজের কলামের ফার্স্ট রোতে আসবেন যেখান থেকে আপনার ডাটা শুরু, তারপর সেখানে এসে ডাটা ভ্যালিডেশন ট্যাবে যাবেন, ডাটা ভ্যালিডেশন ট্যাব, ডাটা ভ্যালিডেশন ট্যাবে যাওয়ার পরে সেখান থেকে ডাটা ভ্যালিডেশন অপশনটা মানে যে রিবন যেটা আছে ডাটা টুলস যে রিবনটা আছে সেখানে এসে ডাটা এখানে খুব চুপ করে বসে থাকে, মানে এইভাবে বসে থাকে, আপনাকে এখান থেকে বের করতে হবে। ডাটা ট্যাবের ভিতরে ডাটা টুলস রিবন, সেখানে এসে ডাটা ভ্যালিডেশন অপশনটা চুজ করবেন। চুজ করার পরে আপনাকে এখানে ডাটা ভ্যালিডেশন কি আসবে পপ আপ বক্সটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে সাধারণত অ্যালাউ ফিল্ডে কাস্টম থাকে, কাস্টম, ঠিক আছে, বা এনি ভ্যালু থাকে, এরকম থাকে। আপনি কি করবেন অ্যালাউ ফিল্ডে আসবেন, এসে বলবেন যে হোল নাম্বার, হোল নাম্বার, এবং ডাটাতে বলবেন যে বিটুইন, ডাটা ফিল্ডে বলবেন বিটুইন মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার আপনি দিবেন, ঠিক আছে। এখন যেটা হচ্ছে আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার পাওয়ার পরে এটা যেন সবাই পায় সেই ব্যবস্থা করতে পারবেন কিভাবে, এই দেখেন এখানে একটা ক্লিক সাইন আছে, এখানে যদি বলেন অ্যাপ্লাইজ দিস চেঞ্জেস টু অল আদার সেলস উইথ দ্য সেম সেটিংস, তাহলে দিলেন, তাহলে ও অটোমেটিক এটা পেয়ে যাবে। এখন যদি আপনি দিতে থাকেন, আপনি যদি 46ও দেন সে আর নেবে না, ঠিক আছে। না এটা দেওয়া লাগবে না, এই যে দেখেন এখানে আমি এখানে এটা ক্লিক করে দিছি যে অ্যাপ্লাই দিস সেটিংস টু অল আদার
সেলস উইথ সেম সেটিংস, এটা দিলেই সবাই পেয়ে যাবে। ঠিক আছে, আবারও করতেছেন, আমি কিন্তু বলছি যে আমার সাথে সাথে করবেন না, আপনারা আমি কি করি সেটা দেখেন, দেখে নোট ডাউন করেন, তারপরে নিজেরা করেন। আমি তো করার সময় দিব, কিন্তু আপনি যদি আমি করার সাথে সাথে করেন আপনার জন্যই লস হবে, আপনাদের সিলেবাস শেষ হবে না, এবং আপনারা পরবর্তীতে পরীক্ষার আগের দিনও সিলেবাস নিয়ে বসে থাকবেন। আমরা যখন করি, সে আমিই করি আর নাসরিন ম্যাডামই করুক, আবারও কথা বলতেছি, আমরা যখন করি আপনারা সেটা নোট ডাউন করেন। আপনারা যখনই করতে যাবেন আপনারা কিছু জিনিস মিস করবেন, কিছু জিনিস আপনাদের মিস হবে, এটা একদম কনফার্ম। এবং এভাবে যদি আপনারা করেন আপনাদের সিলেবাস শেষ হবে না, পরীক্ষার আগের দিনও সিলেবাস চলবে। প্র্যাকটিস করবেন কখন? যদি পরীক্ষার আগের দিনই আমি সিলেবাস শেষ করি। আপনাকে আগে দেখতে হবে যে ম্যাডাম কি করে, তারপরে আমরা করার সময় দিব, তখন আপনারা করবেন, যতটুকু জেনেছেন বুঝেছেন ততটুকুই করবেন। ঠিক আছে, যদি আমার সাথে সাথে করা শুরু করেন, আমি এক স্টেপ গেলাম আপনারা এক স্টেপ করা শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের সিলেবাস শেষ হতে দেরি হবে। ঠিক আছে, আমরা কিছু দূর করার পরে আপনাদেরকে যতটুকু পর্যন্ত করলাম ততটুকু পর্যন্ত করার সময় দিব, এরপরে আবার আগাবো। কিন্তু আমার সাথে সাথে যদি করতে যান অবশ্যই আপনাদের কিছু না কিছু মিস হবে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি সাম করি তাহলে কি করব, ইজ ইকুয়াল টু সাম লিখব এবং যে ঘরটা আছে সেই ঘরটাকে চিনিয়ে দেব। তারপরে যদি অ্যাভারেজ লিখি, অ্যাভারেজ লিখব এবং ঘরটাকে চিনিয়ে দিব, বাস কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই কাউন্ট লিখব, কাউন্ট ফাংশনকে কল করব, সব চিনিয়ে দিব, বাস তারপরে শেষ করে দেব। ম্যাক্স লিখব, সমস্ত নাম্বারকে চিনিয়ে দিব, মিন লিখব, একই কাজ করব। ওকে, তাহলে সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন হয়ে গেল। এরপর হচ্ছে আমার এইজ ক্যাটাগরি। এইজ ক্যাটাগরিতে কি বলতেছে যে তোমার কিছু ইফ কন্ডিশন ইউজ করতে হবে, ইফ কন্ডিশন ইউজ করতে হবে। দেখেন কি বলতেছে, প্রথমে বলতেছে যে 11 থেকে 12-র মধ্যে যদি হয়, আমাকে ইফ ফাংশন ইউজ করার একটা সাজেশন তারা করতেছে। এখন 11 থেকে 12-র মধ্যে যদি হয় তাহলে তাকে কি দিব, চিলড্রেন, মানে এই এজ ক্যাটাগরির যারা আছে সবাইকে চিলড্রেন দিব। আবার 18 থেকে 25-এর মধ্যে যদি হয় তাহলে তাকে কি দিব, ইয়ত। আর 26 থেকে 46-এর মধ্যে যদি হয় তাহলে তাকে দিব হচ্ছে অ্যাডাল্ট। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কালকে একটা ইফ ফাংশন ইউজ করছিলাম, রাইট? কি বলেছিলাম যে যদি 33-এর উপরে বা তার সমান হয় তাহলে কি দিবে, পাস দিবে। আর যদি 33-এর নিচে বা তার কম হয় তাহলে হচ্ছে ফেল। এটা আমরা কালকে দেখেছিলাম, রাইট? এখন এখানে যেটা সমস্যা হচ্ছে, এই যে এই সূত্রটা কালকে দেখেছিলাম, যদি কারো ভুলে যান এটা। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে এখানে আমি বলছি যে ইফে কি থাকবে, একটা লজিক্যাল টেস্ট থাকবে, তারপরে পাস ফেল থাকবে, কন্ডিশন থাকবে, কন্ডিশন ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে, এরকম। তারপর কালকে আপনাদেরকে একটা ফ্লো চার্টও দেখাইছিলাম, রাইট? যে শুধু আপনার যে এখানে ছিল এই ফ্লো চার্টটা দেখাইছিলাম, মনে আছে কিনা, যে ট্রু আর ফলস হলে কি ঘটবে, রাইট? যে মার্কস যদি ট্রু হয় তাহলে এটা হবে, আর যদি ফলস হয় তাহলে এটা হবে। আচ্ছা, এখন আমাদের সূত্রটা একটু, মানে এখন আমাদের দায়িত্বটা একটু বাড়ছে, যে বাড়ছে কি বলতেছে যে 3টা কন্ডিশন হতে হবে। 3টা কন্ডিশন বলতেছে যে
এইজ যদি 18-র উপর হয় তাহলে একটা কিছু হবে, ঠিক আছে? মানে এভাবে বলতেছে যে, আমি একটু এখানে লিখে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে ইফ আমার এইজ ফিল্ডটা যদি এইজ, এই যে অনেক কিছুই আসতে পারে, এইজটা যদি 12-র উপরে হয়, 12-র উপরে বা তার সমান হয়, তাহলে এটা একটা কন্ডিশন দিচ্ছি। হ্যাঁ, এই কন্ডিশন আমরা জানি যে ইফে হচ্ছে প্রথমে হচ্ছে লজিক্যাল টেস্ট, তারপর ট্রু হলে একটা কিছু এবং ফলস হলে আরেকটা কিছু, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইফের স্ট্রাকচার, তাই না? এখন আমি যদি মাল্টিপল ইফ লিখি, মানে এই কন্ডিশন, তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইফ এইজ যদি 12 ইকুয়াল বা তার সমান হয়, তাহলে কি দিব? চিলড্রেন দিব, চিলড্রেন, তাই না? চিলড্রেন দিব। আর তার থেকে যদি কম হয়, 12-র বেশি হলে, নিচে হলে, নিচে নিচে, হ্যাঁ নিচে বা তার সমান হলে চিলড্রেন। আদারওয়াইজ আমাকে বলতেছে কি দিতে, ধরেন আপাতত আমাদের সিম্পল কন্ডিশন যদি হয়, আদারওয়াইজ তাকে আপনি কি সরাসরি ইয়থ দিতে পারবেন? আরো কিছু বলছে, আরো কিছু বলতেছে যে না, আরেকটা কন্ডিশন লাগবে। যখন আমরা একটা কন্ডিশন ট্রু হলে চিলড্রেন দিলাম, আরেকটা কন্ডিশন যদি শুরু হয়, তখন আমরা দিব হচ্ছে ইফ, আরেকটা ইফ আসবে, আরেকটা ইফ আসবে। ইফ এসে বলবে কি যে এইজ আপনার 25-এর নিচে বা তার সমান হলে কি দিবে? ইয়থ। ইয়থ হবে। তাহলে এই যে একটা একটা ইফ লিখলাম, লজিক্যাল টেস্ট লিখলাম, সেটা ট্রু হলে চিলড্রেন হবে, আদারওয়াইজ কি হবে? ফলস হলে হতো, প্রিন্ট হতো কি? ইয়থ হতো হয়তোবা। কিন্তু এখন এটা বলতেছে না, এখন বলতেছে যে যদি এই কন্ডিশন ট্রু হলে তো হলোই, কিন্তু এই কন্ডিশন যদি ফলস হয়, তখন আরেকটা ইফে ঢুকবে এবং ঢুকে একই জিনিস চেক করবে যে এইজটা কি 25-এর নিচে কিনা। যদি হ্যাঁ, আসতেছে আসতেছে স্যার। এখন যদি 25-এর নিচে হয়, তাহলে কি হচ্ছে? আমরা ইয়ত দিচ্ছি, তাই না? আচ্ছা, কিন্তু যদি 25-এর উপরে হয়, 25-এর উপরে হয়, তখন আমরা বলে দিচ্ছি যে অ্যাডাল্ট। অ্যাডাল্ট এইটুকু বুঝছি না, আর ইফ দেওয়া লাগবে না। সবসময় এটা মনে রাখবেন, যতগুলো কন্ডিশন থাকবে ইফ একটা কম হবে, যতগুলো কন্ডিশন হবে ইফ একটা কম হবে, ঠিক আছে? তাহলে কারণ আমার এখানে কাজ হয়ে যাচ্ছে, 25-এর উপর নিচে হলে বা 25-এর সমান হলে ইয়র, আদারওয়াইজ যা আছে সবকিছুর জন্য অ্যাডাল্ট। এখন বলতে পারেন কেন ওল্ড আছে না? 44-এর উপরে তো 44, ধরেন ওনারা দিছে 44-এর উপরে হচ্ছে অ্যাডাল্ট, 44-এর উপরে তো মানুষজন আছে, মানুষের এজ আছে, 66 হতে পারে, 67 হতে পারে। হ্যাঁ, ওটা তো আমরা এন্ট্রি নিচ্ছি না, সো আমাদের 44 পর্যন্তই কাজ। আমরা বলে দিচ্ছি যে 1 থেকে 44 এইজ রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে যদি 12-র নিচে হয়, তাহলে আমরা কি দিচ্ছি? চিলড্রেন। 25-এর নিচে হলে দিচ্ছি ইয়থ, আদারওয়াইজ অ্যাডাল্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? এই জিনিসটা আমরা যদি এই ফ্লোচার্টটার মাধ্যমে দেখি, হ্যাঁ আসতেছি, দুইটা ব্র্যাকেট কেন দিলাম? এটা হচ্ছে এই ইফের জন্য একটা ব্র্যাকেট, আর এই যে ইফটা শুরু করেছিলাম তার শেষে এখানে হয়েছে। একটা ইফের ভিতরে আরেকটা ইফ লিখছি। কিভাবে লিখছি? এই যে দেখেন, এটা একটু খেয়াল করি। এবার দেখেন এই যে জিনিসটা ঘটতেছে, এই জিনিসটা আমি এখানে দেখাবো। প্রথমত
এইজ ধরেন 12 আসলো, 12 এসে এখানে আসলো, এসে চেক করলো 12 কি 13 নিচে কিনা, 12 13 নিচে কিনা, 12 তো 13 নিচে, তাহলে আমার এই কন্ডিশন কি ট্রু না ফলস? ট্রু হবে। ট্রু হলে কি দিবে? চিলড্রেন প্রিন্ট করবে, ঠিক আছে। কিন্তু যদি আমি এখন এইজ দিয়ে দেই 25 বা ধরেন 23, তখন কি করবে? প্রথমে এখানে আসবে, আগে দেখেন, হ্যাঁ 23 কি 13 উপরে কিনা, উপরে কিনা, হ্যাঁ হ্যাঁ, এটা পিছন থেকে দেখা যাচ্ছে না? আর ইউ শিওর? হ্যাঁ 23 কি 13 উপরে কিনা, অবশ্যই উপরে। তাহলে আমার কন্ডিশন কি ট্রু না ফলস? ফলস। ফলস হলে সে কোথায় আসবে? আমি বলতেছি সেকেন্ড কন্ডিশনে আসবে, এই যে সেকেন্ড কন্ডিশন, এখানে আসবে। এখানে এসে দেখবে যে 23 কি 26-এর বা 25-এর নিচে কিনা, মানে 25-এর সমান বা 26, ধরেন 25 কি লিখি আমি, আগে কি লিখছিলাম 12, 12 সমান বা ইকুয়াল, আর এখানে লিখবো 25-এর সমান বা তার ইকুয়াল। এখন 26 লিখছি না, 23 না, 23 কি 25-এর নিচে কিনা, নিচে, তাহলে ট্রু বা ইয়েস, ইয়েস হলে ইয়ত প্রিন্ট করবে। আচ্ছা এখন যদি আমি দেই 38, তাহলে প্রথমে কি করবে? এই কন্ডিশনে আসবে, আসার পরে দেখবে যে এটা ফলস, তাহলে আবার নিচে নেক্সট কন্ডিশনে চলে যাবে। নেক্সট কন্ডিশনে এসে বলবে যে 25 কি 26-এর কত নিচে কিনা, যদি নিচে হয় তাহলে কি করবে? প্রিন্ট করবে কি ইয়ত, আর আদারওয়াইজ কি করবে? এখন 26 না, কত দিচ্ছি 28 ও 38, 38 কি 25-এর নিচে কিনা, না, তাহলে ফলস হলে অ্যাডাল্ট প্রিন্ট করবে, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা তো এটা বুঝলাম, এটা যদি আমরা এই এই সূত্রটাই যদি আমরা এখানে লিখি, এই যে ইফ এইজ এত হলে এত, এত হলে এত, এই সূত্রটা আমি এখানে কপি করে লিখে দিলাম, ঠিক আছে। কিভাবে লিখলাম? আমি বলছি যে এইজ, এইজের জায়গায় কি আসবে বলেন তো? আমার এখানে মানে সেল অ্যাড্রেস যা আছে এইজের জন্য, এইজের জন্য আমার সেল অ্যাড্রেস হচ্ছে ই, তাই না? আমি কি লিখছি? আমি একটু এখানে লিখি, ইজ ইকুয়াল টু পেস্ট, কি লিখছি? ইফ এইজ যদি 12 নিচে হয় বা তার সমান হয় তাহলে চিলড্রেন, তাহলে এইজটা কোথায় আছে আমার দেখেন তো, ইতে, তাহলে আমি লিখবো কি ই2 যদি 12 নিচে হয় তাহলে দিব হচ্ছে কত, চিলড্রেন। আবার বলতেছি যদি না, ই2 যদি 25-এর নিচে হয় তাহলে দেওয়া হচ্ছে ইয়ত, আদারওয়াইজ অ্যাডাল্ট, দিয়ে দিলাম, দুইটা ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, আমি যখনই যে ব্র্যাকেটটা দিচ্ছি, আমি একটু ম্যাগনিফায়ার অন করে দিই, যাদের মানে চোখে দেখতে একটু সমস্যা তারা সামনে যে কোনো সামনে একটা সিটে বসতে পারবেন, বসার চেষ্টা করেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, হ্যাঁ যে যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে করতে পারে আর কি। আচ্ছা দেখেন, এখন তো দেখা যাচ্ছে, দেখেন ইফ ই2 যদি 12 হয় চিলড্রেন, আদারওয়াইজ এটা। এখন যখন আমি ব্র্যাকেট ক্লোজ করব, এই দেখেন এক, আমাকে কিন্তু ব্র্যাকেট ক্লোজ করার সময় একটা ইন্ডিকেটর দিচ্ছে 2, ঠিক আছে। যখনই আপনি ব্র্যাকেট ক্লোজ করবেন আপনাকে একটা ইন্ডিকেটর দিবে, তো দিলাম। দেওয়ার পরে কালকে যেখানে কন্ডিশনাল ফরম্যাটিং দেখাইছিলাম সেরকমই কন্ডিশনাল ফরম্যাটিং হয়ে যাচ্ছে। আপনি এটাকে কি করতে পারেন, এভাবে টেনে দিলে, যে প্লাস সাইনটা আসলেই এভাবে টেনে দিলেই সব ফরম্যাটিং পেয়ে যাবে। কি হয় দেখেন তো, এখানে আমি প্রথমে কি লিখছিলাম ই2,
ফর্মুলা বারে এখন কত আছে E2, নেক্সট ঘরটা কি হওয়ার কথা E3। দেখেন আমি যাই, এই দেখেন E3। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে আমার চিলড্রেন কেউ আসবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেন চিলড্রেন আসলো? কি বলছে 30 12-র নিচে বা তার সমান যদি হয়, তাই না? তাহলে কি আসছে চিলড্রেন, আর 25-এর নিচে হলে অ্যাডাল্ট। এখন খেয়াল করে দেখেন, এটা যা আসছে আসুক, সমস্যা নাই। আমি আপনাকে একটা জিনিস বলি, একটা বিষয় এখানে খেয়াল করেন। এখানে আছে কি 1 থেকে 12 একটা রেঞ্জ আছে, রাইট? আর একটা রেঞ্জ আছে কত 18 থেকে 25। তাহলে 13 থেকে 17 পর্যন্ত যে রেঞ্জটা আছে তার জন্য কি হবে, রাইট? আবার এক সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি হওয়ার কথা কি ছিল, সিকোয়েন্সটা হওয়ার কথা ছিল 1 থেকে 12, 13 থেকে 25, 26 থেকে 44, এইটা হওয়া উচিত ছিল সিকোয়েন্স। কিন্তু এনএসডি তো ভালো মানুষ না, তারা একটা প্যাচ রেখেই দিবে প্রত্যেকটা টুলসে। এই প্যাচটাই হচ্ছে এখানে, যে 13 থেকে 18 এই রেঞ্জের জন্য আপনারা কি করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমরা এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে টুলসটা আছে সেই টুলসে একটু চেঞ্জ আনতে হবে। দেয়নি, কিন্তু অ্যাসেসর এসে আপনাকে চেক করবে, এই যে এই জায়গায় এসে সে কি করবে, আপনাকে বলবে যে আচ্ছা আপনি তো এই সূত্র লিখছেন, ঠিক আছে, সব ঠিকঠাক আছে, এখন আমি যদি এখানে 13 দিয়ে দেই তাহলে কি হবে, ঠিক আছে। এটা তারা তো আপনাকে জিজ্ঞাসা করবে। আমার এখানে ই টু না তো, দেখেন এখানে কেন প্রথম একটা ভুল বলি। প্রথমে আপনারা বললেন কি যে এখানে 30 আসছে, 30-কে কেন চিলড্রেন দিল, বলেন তো কেন হয়েছে? কেন এরকম হলো বলেন তো? আমি কি লিখছি দেখেন তো, এই সূত্রটা, এটা হচ্ছে আমি লিখ, আচ্ছা দেখেন এখানে কি লিখছি, এখানে আমি একটা ভুল করছি। এই ভুলটা আপনারা কেউ আইডেন্টিফাই করতে পারতেছেন? ইয়েস, E7 হবে। আপনারা অনেকেই এই ভুলগুলো করবেন, যে এক জায়গায় লিখছেন ডাটা, দিছেন ইকুয়েশন আরেকটা। কারণ আপনারা যে এটা দেখে লিখে লিখবেন E2, খেয়াল করে দেখেন E2 হচ্ছে 12 পাইলে চিলড্রেন দিবে, E2-তে 25 পাইলে ইয়ত দিবে, E2-তে বাকিগুলোতে অ্যাডাল্ট দিবে, রাইট? E2 না? আর আমার ডাটা কোথায় আছে দেখেন তো, এখানে খেয়াল করেন ডাটা কোথায় আছে E7, আমি লিখছি কি E2। হবে? কখনোই কাজ হবে না। তাহলে আমাকে লিখতে হবে কি E7। এটা হচ্ছে ফার্স্ট ভুল, ঠিক আছে। আচ্ছা, এবার ঠিকঠাক আছে। এখন তাহলে আমি যদি 12 দিয়ে দেই, 12-র নিচে 11 দিয়ে দেই ভ্যালু, তাহলে কি দিবে, চিলড্রেন দিবে। E7 না, এই যে দেখেন E7। আচ্ছা, এখন আমি 11 দিলাম, জি এইটাই চিলড্রেন দিছে, ও কিছু না পাইলেও চিলড্রেন দিয়ে দিবে, বুঝতে পারছেন? ও হচ্ছে ডামি ডাটাতে দিয়ে দিবে। এখন দেখেন আমি আরেকটু বলি, এখন কথা হচ্ছে যে ঠিক আছে, তাহলে 1 থেকে 12-র মধ্যে যা ভ্যালু আছে তার জন্য চিলড্রেন দিবে আমার এই সূত্র অনুযায়ী। হুম, এই সূত্র অনুযায়ী 1 থেকে 12-র মধ্যে যা ডাটা আছে তার জন্য চিলড্রেন দিবে, এটা নিয়ে সমস্যা নাই। 25-এর নিচে যত আছে, যত ভ্যালু আছে, যেমন 13 তো 25-এর নিচে, রাইট? আমি 13 দিলাম, দেখেন কি দেখায়, ইয়ত দেখায়। কিন্তু
এই টুলস অনুযায়ী আমাকে কিন্তু 13 থেকে 25-এর জন্য ইয়ত দেখানোর, 13 থেকে 17-র জন্য ইয়ত দেখানোর কথা না। আমাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ টুলসে তারা যা দিছে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। 13 থেকে 25-এর মধ্যে যারা আছে তাদেরকে আপনি ইউথ বলতে পারেন অ্যাজ আ জেনারেল সেন্স, কিন্তু আপনার টুলসে যা আছে আপনাকে সেটাই ইমপ্লিমেন্ট করতে হবে। টুলস বলতে আমি বুঝাচ্ছি যে এই যে আপনাকে যা শীট দিবে সেই শীট অনুযায়ী আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই কারণে আমরা কি করি, আমরা এখানে একটু কমপ্লেক্স সূত্র লিখি, আমরা এত ইজি ফরওয়ার্ড সূত্র লিখি না, আমরা একটু কমপ্লেক্স সূত্র লিখি, একটু কমপ্লেক্স সূত্র লিখি। সূত্রটা কি লিখি, আমরা একটা নতুন একটা ফাংশনের কথা আমরা পড়বো, সেটা হচ্ছে এন্ড ফাংশন। এন্ড ফাংশন, ঠিক আছে? এই এন্ড ফাংশনের কাজ কি? এন্ড ফাংশনের কাজ হচ্ছে, আপনি এখানে বললেন যে এখানকার পার্টিসিপেন্টদের মধ্যে, ঠিক আছে, আপনি এটা বললেন যে এন্ড ফাংশনের কাজ হচ্ছে কি, ধরেন আমি বলতেছি যে এখানকে ধরেন আপনাদের জন্য স্যার একজন ট্রেনার নিয়োগ করবে, একজন ট্রেনার নিয়োগ করবে। এখন স্যার বলতেছে যে সে অবশ্যই কি করতে হবে, তাকে সে হচ্ছে আপনার ট্রেনার হতে হবে, মানে ট্রেনার হিসেবে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং আরেকটা কি থাকতে হবে, তার সে অবশ্যই মেল হতে হবে। এটা তার স্যারের কন্ডিশন। তাহলে কি করতেছে, সে দুটা কন্ডিশন দিচ্ছে, একটা হচ্ছে কি তার ট্রেনার হিসেবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তার সাথে সে মেল পারসন হতে হবে, তার দুটা কন্ডিশন। এখন আপনারা যখন এন্ড ফাংশন ইউজ করবেন তখন হচ্ছে এই দুইটা কন্ডিশনেই তাকে ফুলফিল করতে হবে, ওকে? আর আরেকটা ফাংশন হচ্ছে অর ফাংশন। আর অর ফাংশনের কাজ হচ্ছে কি, যে যে কোনো একটা, অর্থাৎ আপনি ট্রেনার হলে ট্রেনার হতে হবে, মেলও হতে হবে। এখন দুইটা দিলাম, দুইটা কন্ডিশনে দিলাম, কিন্তু বললাম কি যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই তাকে আমি নিয়ে নিব, ঠিক আছে? এরকম, যেমন ধরেন আমি যদি বলি যে ওয়াশরুম ইউজ করতে হবে, এখন আমি বললাম যে একটা হচ্ছে টিচারদের জন্য ওয়াশরুম থাকে, আরেকটা থাকে পার্টিসিপেন্টদের জন্য ওয়াশরুম থাকে। এখন আমরা বললাম যে প্রথম ওয়াশরুমটা যেটা মেয়ে ফিমেলদের জন্য, তাহলে সেটা কি হতে হবে, এই ওয়াশরুম যদি কেউ ইউজ করতে চায় তাকে অবশ্যই কি হতে হবে, ফিমেল হতে হবে এবং পার্টিসিপেন্ট হতে হবে। মানে অর্থাৎ দুইটা কন্ডিশন ট্রু হলে তাকে আমরা কাজ করতে দিব, আদারওয়াইজ আমরা কোনো কাজ করতে পারবে না। আর অর ফাংশনের কাজ হচ্ছে আইদার পার্টিসিপেন্ট আইদার ট্রেনার, যে কোনো একজনই এই ওয়াশরুমটা ইউজ করতে পারবে। এখানে ক্ষেত্রে তাহলে কি হবে, এইখানে আমরা এইভাবে লিখবো যে ইফ তো লিখেছি, এখানে আমরা কি লিখতেছি, একটা কন্ডিশন লিখতেছি না, এখানে যদি আমরা দুইটা কন্ডিশন লিখতে চাই, দেখেন কিভাবে লিখবো, ইফ, ইফের পরে দিব হচ্ছে কি এন্ড, এন্ড ফাংশনটা কল করবে। এন্ড ফাংশনটা শুরু আছে, যে কোনো ফাংশনের প্রথম ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ দিলাম। এখন এখানে কয়টা কন্ডিশন লিখছি, একটা কন্ডিশন লিখছি, এখানে আমরা দুইটা কন্ডিশন লিখবো, E2 greater than and equal 1, E2 less than and equal 12 যদি হয় তাহলে কি দিবে, চিলড্রেন। না না না, ব্র্যাকেট গুলো ভুলগুলো নেয় না, ঠিক আছে? এটা গেল। এরপর কমা দিয়ে নেক্সট কন্ডিশন, দেখেন আমি যা লিখছিলাম তাই লিখতেছি, খালি এখানে একটা কন্ডিশন লিখছি, এখানে কি লিখছি, দুইটা কন্ডিশন লিখছি। দুইটা কন্ডিশন লিখে দুইটা কন্ডিশনে যাতে ট্রু হতে হয় তার জন্য এন্ড ফাংশনে ইউজ করতেছি। তাহলে কি লিখবো, নেক্সট ইফ এন্ড
এখানে হ্যাঁ স্মল ক্যাপিটাল সমস্যা নেই, স্পেলিং মিস্টেক করা যাবে না। আচ্ছা এখানে হচ্ছে 1 থেকে বড় 12 থেকে ছোট, ঠিক আছে। আচ্ছা একইভাবে E2 আমরা বলে দিব কত থেকে ছোট, 25 আছে না, 13 ছিল, 13 থেকে বড় কমা E2 18, আচ্ছা আচ্ছা সরি 18 আর হচ্ছে ইজ ইকুয়াল টু 25, ঠিক আছে, কমা ইয়ত কমা। এবার এবার এখানে গিয়ে আমি বুঝলাম কি যে যতগুলো কন্ডিশন থাকবে ততগুলো একটা কম হবে। এখানে এসে দেখেন কি করতে হচ্ছে, আবার আরেকটা ইফ নিতে হচ্ছে, এন্ড এবার আমি বলবো E2 সিকোয়েন্সটা খালি খেয়াল করেন, 1 থেকে কত, 18 পর কত আছে, 25 মনে হয় না, 20, দাঁড়ান একটু দেখে নিই, 26 আর 44, 26 থেকে বড় এবং E2 লেস দেন ইকুয়াল 44 যদি হয় তাহলে কি দিব, অ্যাডাল্ট। এবার আসেন, আর যদি এই কন্ডিশনের ভিতরে না পড়ে তখন কি দিব, আপনি চাইলে নট স্পেসিফিক বলতে পারেন, নট স্পেসিফিক। 1 2 3, এটা হচ্ছে আপনার সূত্র, অনেক বড় সূত্র, কমপ্লেক্স সূত্র, তাই না। আপনাদের কাজ হচ্ছে প্রথমে এটা দিয়ে প্র্যাকটিস করবেন, এটা দিয়ে প্র্যাকটিস করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, তারপরে এটা লিখবেন। কেন এখানে আমি বলি, কেন দেখেন আমি এখানে কি করছিলাম, এখন কি ঘটতেছে, এখন এই সূত্র লেখার পরে যেটা ঘটতেছে যে আপনি যখন E2 কে 1 থেকে 12 ভিতরে রাখলাম, মানে এইজের ঘরে যখন এই রেঞ্জের ভিতরে ঢুকবে তখন সে চিলড্রেন প্রিন্ট করবে, কিন্তু যদি এই রেঞ্জের ভিতরে সে না পায় এইজ, তাহলে এই রেঞ্জে আসবে, এই রেঞ্জে এসে কি করবে, দেখবে যে ইয়ত আছে কিনা, 25-এর মধ্যে পড়ে কিনা। যখনই সে 25-এর ভিতরে পাবে না তখন তারপরে এই রেঞ্জে আসবে, এই রেঞ্জে এসে দেখবে সে কি 44-এর ভিতরে পড়ে কিনা। আচ্ছা এখন যখন 13 দিবেন তখন সে কি দেখাবে, নট স্পেসিফিক, অর্থাৎ আপনার টুলস অনুযায়ী বলে দেয় নাই 13 থেকে 17-এর জন্য, 44-এর উপরে তো আপনি যেতেই পারবেন না, আর 13 থেকে 16-র জন্য কি হবে বা 17-র জন্য কি হবে বলে দেয় নাই, সো আপনি নট স্পেসিফিক দিতে পারেন, আপনি এখানে হাইফেন দিতে পারেন, যে আমরা জানি না অ্যাকচুয়ালি কি করবে, বাট এটাই হচ্ছে সূত্র। এখন আমি এই সূত্রটা যদি ইমপ্লিমেন্ট করি দেখি হয় কিনা, ইজ ইকুয়াল টু পেস্ট, ঠিক আছে, তাহলে আবারও E2 লিখছি, তাহলে কি লিখতে হবে, E7, ম্যাগনিফায়ার অন করি, এই হচ্ছে আমার সূত্র। হ্যাঁ এখন সূত্রকে আমি ব্র্যাকেট গুলো দেখবো এইভাবে, 1 2 3 দিলাম, দেওয়ার পরে কপি সেল দিলাম। এবার দেখেন আমি যদি 13 দেই তাহলে কি দেখাচ্ছে, নট স্পেসিফিক অথবা এ দিচ্ছে। আমি যদি 25 দেই ইয়ত দেখাবে, আমি যদি 12 দেই একটা চিলড্রেন দেখাবে, আপনি যদি 10 দেন কি দিবে, চিলড্রেন। বুঝতে পারছি, তাহলে এই টুলসে পুরা টুলসে এই একটা জায়গায় তারা একটা প্যাচ মারছে, ঠিক আছে। সেই প্যাচটা হলো কি, যে আপনি যদি এই সিকোয়েন্স থাকতো 1 থেকে 12, 13 থেকে 25,
26 থেকে 44, মানে কোনো সিকোয়েন্স যদি ব্রেক না হতো তাহলে আপনি উপরের সিম্পল সূত্রটাই লিখতেন, 1 থেকে 12 বলতেন, তারপর এখানে কি বলতেন 25 এর নিচে হলে এটা হবে, তাহলে এই সিকোয়েন্স আপনি ফলো করতেন। কিন্তু এখন যেহেতু তারা মাঝখানে একটা ব্রেক দিয়ে দিছে, সেজন্য আমরা এন্ড ফাংশনে ইউজ করেছি। ঠিক আছে, এন্ড এর কাজ হচ্ছে কি, যে এই দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। যদি ট্রু হয় তাহলে চিলড্রেন, যদি যদি 18 থেকে 25 এর মধ্যে পড়ে, মানে 18 উপরে এবং 25 নিচে, যেমন ধরেন আমার ভ্যালু হলো 23, 23 কি 18 উপরে কিনা? এই হচ্ছে 23, 23 কি 18 উপরে? অবশ্যই উপরে। 25 নিচে কিনা? নিচে। তাহলে দুইটা কন্ডিশনই যখন ট্রু হবে তখনই ইয়ত দিবে। তাহলে 13 ক্ষেত্রে কি হয়? 13 ক্ষেত্রে কি হয়? 13 ক্ষেত্রে এখানে আসে, এসে দেখে যে 1 উপরে, ঠিক আছে 13, কিন্তু 12 উপরে তো না, তখন নেক্সট কন্ডিশনে আসে। নেক্সট কন্ডিশনে এসে দেখে 13 18 উপরেও না, 25 উপরেও না, এই কন্ডিশনটাও যেতে পারে না। তারপরে 13 আবার এখানে আসে, এখানে দেখেছে 26 উপরে না, 44 নিচে না, তখন সে নট স্পেসিফিক বলে। ওই যে ঝামেলা হচ্ছে যে সিকোয়েন্স যে নাই, সিকোয়েন্স যদি থাকতো তাহলে আমাদের ওই আমরা যেটা বলছি যে 3টা ইফ থাকলে, 3টা কন্ডিশন থাকলে 2টা ইফ দিলেই হয়। সামনে আপনারা দেখবেন যে সিকোয়েন্স অনুযায়ী যখন থাকে তখন আমরা একটা ইফ কমই লিখি, বাট এখানে আমাকে একটু ডিফিকাল্ট ওয়েতে কাজটা করতে হবে। এটা আপনারা এখন করেন, ঠিক আছে? বলেন। অবশ্যই দেখব। এখন আপনারা করা শুরু করেন, এটা করেন। আর ভি লুকআপ, এই যে বলতেই আছে অনেকে, হ্যাঁ, যে ভি লুকআপ করতে হবে। ভি লুকআপ গুগলে গিয়ে যদি সার্চ দেন যে ভি লুকআপ জিনিসটা কি, অনেক কিছু বলে দিবে। ভি লুকআপ, ভি লুকআপ মানে হচ্ছে কি, বড় যে টেবিলটা আছে, আমার একটা বড় টেবিল আছে না, এই যে এই টেবিলটা, এই টেবিলটারে আপনি লুকআপ করবেন। এই টেবিল, এই একটা টেবিল, একে ছোট আকারে লুকআপ করবেন, একে ছোট আকারে দেখবেন, অর্থাৎ এখানে যা ভ্যালু আছে তার উপর ডিপেন্ড করে আপনি করবেন। ঠিক আছে, কিভাবে বলা হয় দেখেন, কিভাবে করতে পারি আমরা। যদি দেখি যে ওরা বলতেছে ভি লুকআপে আপনাকে কি করতে হবে, আপনি নেম ফিল্ডটা আনবেন আর এইজ ক্যাটাগরি আনবেন। অর্থাৎ নেমে কে আসবে, এখানে দেখেন কি দেখা যাচ্ছে, একটা তীর চিহ্ন, মানে ড্রপ ডাউন দেখাচ্ছে, ড্রপ ডাউন। ঠিক আছে, নেমে আপনি কি থাকবে, এই ঘরটা হচ্ছে আপনার নেমের ঘর। এই নেমের ঘরে আপনি আলীকে দেখালে আলীর করসপন্ডিং এইজ ক্যাটাগরিটা আপনাকে দেখাবে। তাহলে আলী কোথায় আছে? বড় টেবিলে, নেমের ঘরে। এইজ ক্যাটাগরি কোথায় আছে? বড় টেবিলের এই পাশে। অর্থাৎ বাকি সবকিছুকে কি করবে, স্কিপ করবে। স্কিপ করে শুধু রিয়াদ লিখলে রিয়াদের করসপন্ডিং এইজ ক্যাটাগরিটা দেখাবে। বুঝতে পারছি? সিম্পল। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আমরা বলতেছি ভি লুকআপ। ভি লুকআপ মিন্স আমরা এখানে বড় টেবিলে যা আছে তার একটা ছোট্ট ভার্সনে দেখবো, একটা ছোট টেবিল আকারে দেখবো। এখন কোন জিনিস, দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে কি দেখবো, নেম দেখবো, আর তার করসপন্ডিং এইজ ক্যাটাগরিটা দেখবো। নেম কোথায় আছে? আমার বড় টেবিলের নেম ঘরটা আছে এখানে, আর তার করসপন্ডিং এইজ ক্যাটাগরি, মানে অর্থাৎ এখানে তার যে এইজও দেখবো না, কি দেখবো, আলীর করসপন্ডিং এইজ ক্যাটাগরিটা কি, আলী কোন এইজ ক্যাটাগরিতে বিলং করে। ঠিক আছে, যদি বলি হাসান,
তাহলে 30-এর জন্য এখানে এজ ক্যাটাগরি চলে আসতেছে অলরেডি, তাহলে সে তার এজ ক্যাটাগরিটা আমাকে দেখতে হবে। এখন বলছে কি এই যে নেম, না আর বাদ বাকিগুলো দেখার প্রয়োজন নাই, সেলফকে দেখবো নির্দিষ্ট একটা ব্যক্তি সে কোন, হ্যাঁ কোন এজ ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে ধরেন আমেনা, এই আমেনা একটা দিন কি বলতেছিলাম, আচ্ছা তাহলে এইখানে যে নেম গুলো আছে অনেকগুলো নেম না, 6টা মতো নাম আছে, এই নামগুলোকে কি করতে হবে, এই যে দেখেন এখানে ড্রপ ডাউন আকারে আনতে হবে, অর্থাৎ সবাই থাকবে, সবাই থাকবে, আলিও আসবে, আমেনাও আসবে, সবাই আসবে, কোথায় আসবে, এই ড্রপ ডাউনের ঘরে আসবে, রাইট। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, আমরা ড্রপ ডাউন কিভাবে আনতে পারি, এক্সেলে ড্রপ ডাউন কিভাবে আনতে পারি, আমরা কি করব, এখানে আমরা একটা টেবিল নিব, ছোট করে একটা টেবিল নিব, আপনারা নিতে যাবেন না এখনই, আপনি জানি আমি বলার সাথে সাথে আপনারা নেওয়া শুরু করবেন, নো, আপনারা পরে নেবেন, আগে দেখেন কিভাবে আনতে হয়, ঠিক আছে। এখান থেকে কিন্তু সব দেখা যায়, কে হাতে কিবোর্ড রাখতেছেন, মাউসে কি রাখতেছেন সব, না এই শীটেই, এই শীটেই বলার সাথে সাথে করা শুরু করবেন না, আমরা, হ্যাঁ আপনাকে বলতেছিলাম মানে ওভারঅল বলতেছি, আগে দেখেন আমরা কিভাবে করি, আমরা যেভাবে করি এটা হচ্ছে এফিশিয়েন্ট ওয়ে, এই এফিশিয়েন্ট ওয়েটা আপনি যদি ফলো করেন আপনি করতে পারবেন, নেক্সট টাইম আমি যখন করতে দিব আপনি করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে 2টা রাখবো, 2টা 3টা ঘরকে সিলেক্ট করলাম, করে অল বর্ডার করে দিলাম যাতে আমি বুঝতে পারি যে এইটা আমার একটা ঘর, মানে অ্যাক্টিভ সেল বা এই ধরনের কিছুটা বোঝানোর জন্য। এরপর আমি মার্জ করে দিলাম, মার্জ করে কি লিখলাম, ভি লুকআপ টেবিল, ভি লুকআপ টেবিল, টেবিলে কি কি থাকবে, আমি কি বলছি, নাম থাকবে আর এজ ক্যাটাগরি থাকবে, রাইট। তাহলে আমি এদেরকেও বর্ডার করে নিলাম, মানে আমি জাস্ট হাইলাইট করে নিই আর কি, যাতে করে আমার একটু সুবিধা হয় আর কি। মার্জিন সেন্টার দিলাম, এটাও মার্জিন সেন্টার দিয়ে দিলাম। এখানে লিখবো কি, নেম, আর এখানে কি লিখবো, এজ ক্যাটাগরি। আচ্ছা দিলাম, নেমকে বোল্ড করে দিলাম, এজ ক্যাটাগরিকেও বোল্ড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন নেম গুলো সবাইকে আসতে হবে, নেম সবাইকে, এই নেম সবগুলোকে এখানে আসতে হবে, আমি এভাবে লিখতে পারবো না যে আলী, ঠিক আছে, আমি আলী এভাবে লিখতে পারবো না, আমার লেখার প্রয়োজন নাই, যাতে সব নেম এই টেবিলে যতগুলো নাম আছে সবাই যাতে আসে তার ব্যবস্থা করতে হবে, তার জন্য আমরা কি করব, আবারও ডাটা ভ্যালিডেশন ট্যাবে যাব, এবার নোট ডাউন করেন, ডাটা ভ্যালিডেশন যাব, ফর ভি লুকআপ, আমরা নেম ফিল্ডের জন্য, ফর ভি লুকআপ আমরা নেম আনার জন্য ডাটা ভ্যালিডেশন ট্যাবের ভিতরে ডাটা ভ্যালিডেশন টুলে যাব, হ্যাঁ ফর ভি লুকআপ নেম, মানে নেম আনার জন্য আমরা কি করব, নেম আনার জন্য ডাটা ভ্যালিডেশন ট্যাবে যাব, সেখান থেকে ডাটা টুলস এই রিবনে যাব, রিবনে যাওয়ার পরে আমরা কোথায় যাব, ডাটা ভ্যালিডেশন অপশনে যাব, গেলাম, তারপর ডাটা ভ্যালিডেশন পপআপ বক্স আসলো, ডাটা টুলস রিবনে গিয়ে ডাটা ভ্যালিডেশন অপশন ক্লিক করব, ক্লিক করার পরে ডাটা ডাটা ভ্যালিডেশন পপআপ বক্স আসবে, এই পপআপ বক্সের ভিতরে আমরা দিব কি, অ্যালাউ ফিল্ডে, পপআপ বক্সের ভিতরে অ্যালাউ ফিল্ডে, পপআপ বক্স মানে যেভাবে লিখে আর কি, পি ও ইউ পপ, পিওপি পপ আপ, ইউপি আপ, পপআপ বক্স, হ্যাঁ পপআপ বক্সের ভিতরে অ্যালাউ ফিল্ডে আমরা দিব কি, লিস্ট, অ্যালাউ ফিল্ডে দিব কি, লিস্ট, লিস্ট আকারে সবাই যেন আসে, আর সোর্স ফিল্ডে কি দিব, যত নাম আছে সব নামগুলোকে চুজ করে দিব, চুজ করে দিবেন, আপনাকে নাম লিখতে হবে না, কিছু করতে হবে না, ম্যাগনিফায়ার দিয়ে দিচ্ছি চলে, এই দেখতে পাচ্ছি লিস্ট,
লিস্টের পরে সোর্স হিসেবে কাকে চিনিয়েছি দেখেন, সোর্স হিসেবে আবার দেখাই, সোর্স হিসেবে জাস্ট সোর্সের এখানে কার্সরকে রেখে এদের সবাইকে চিনিয়ে দিয়েছি, যতগুলো নাম আছে সবাইকে চিনিয়ে দিয়েছি, ওকে দিয়ে দিলাম। এখন যাই, এই যে দেখেন ড্রপ ডাউন চলে আসছে দেখছেন, এই যে দেখেন সবাই চলে আসছে, আপনার নাম থাকলে আপনার নামও চলে আসছে। সবাই চলে আসছে। হ্যাঁ, এখন নাম তো আনলাম, তার করসপন্ডিং এইজ ক্যাটাগরি নাম এনেছি, নাম আনার পরে এবার করসপন্ডিং এইজ ক্যাটাগরি কিভাবে আনবো, ইজ ইকুয়াল টু, এবার আমরা একটা নতুন সূত্র লিখব, সূত্রটা হচ্ছে ভি লুকআপের সূত্র। ভি লুকআপের সূত্র, ভি লুকআপের সূত্র কি, আগে আমরা ভি লুকআপের স্ট্রাকচার দেখব। যে কোনো ফাংশনের স্ট্রাকচার যদি বুঝেন আপনি লিখতে পারবেন, মুখস্থ করতে হবে না। ভি লুকআপের স্ট্রাকচার হচ্ছে লুকআপ, প্রথমে হলো লুকআপ ভ্যালু, কাকে লুকআপ করবে সেই লুকআপ ভ্যালু, তারপর টেবিল অ্যারে, লুকআপ টেবিল অ্যারে আর কি, এটাকে বলা হয় লুকআপ টেবিল অ্যারে। অ্যারে মানে কি আমি কালকে বলছিলাম, যে কোনো একটা রেঞ্জ, পড়াশোনা মনে আপনি একাই করেন, ঠিক আছে। লুকআপ টেবিল মানে অ্যারে, আর কলাম ইন্ডেক্স নাম্বার আর 0 অথবা 1, কলাম 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 CLUMM, কলাম CLUMM, হ্যাঁ কলাম, দেখি দাঁড়ান এখানে। আচ্ছা, যদি দেখতে চাই আমি দেখাচ্ছি, লুকআপ ভ্যালু, লুকআপ টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার 0 বা 1, এটা হচ্ছে এর স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, তাহলে লুকআপ ভ্যালু যদি হয়, আমি যদি এটাকে, আপনি যে কোনো ফাংশন যদি আপনার মনে না থাকে আপনি এখানে লিখে জাস্ট এখানে লিখলেই হবে, ইজ ইকুয়াল টু ভি লুকআপ, লেখার পরেই দেখেন বলতেছে লুকআপ ভ্যালু টেবিল অ্যারে কলাম ইন্ডেক্স নাম্বার আর রেঞ্জ লুকআপ, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখেন লুকআপ ভ্যালু কে হবে আমার, যার জন্য কি বলছি, নামের করসপন্ডিং এইজ, নামের করসপন্ডিং এইজ ক্যাটাগরি। তাহলে লুকআপ ভ্যালু আমার কে, নেম কই আছে, উপরেও আছে, বাট আমি কি ছোট টেবিল থেকে দেখতেছি না, তাহলে ছোট টেবিলে লুকআপ ভ্যালুকে চুজ করে দিব, অর্থাৎ এইখানে যা থাকবে তার উপর ডিপেন্ড করে এইজ ক্যাটাগরি আসবে। এখানে যদি আমেনা থাকে আমেনার এইজ ক্যাটাগরি আসবে, তাহলে লুকআপ ভ্যালু কে হবে নেম, লুকআপ ভ্যালু হচ্ছে আমার নেম ফিল্ড। এবার টেবিল কোনটা, টেবিল অ্যারে মানে পুরো একটা রেঞ্জ বোঝাচ্ছে, এই রেঞ্জটা হচ্ছে এই পুরো টেবিলটা, নেমের থেকে শুরু করে এইজ ক্যাটাগরি পর্যন্ত সবাই, এটা হচ্ছে আমার কি টেবিল অ্যারে। এখন এই টেবিল অ্যারেতে ক্লিক করার সময় একটা রেঞ্জ লিখছি না, সব সময় যে কোনো রেঞ্জ লেখার সময় লক করে দিতে হয়, লক। লক কেন করি, লক যেন করি এ কারণে যেন অন্য কোনো সেল অ্যাড্রেস, মানে যাকে আমার দরকার, যেই টেবিল যেই রেঞ্জটাকে আমার দরকার সেই রেঞ্জটাই যেন স্পেসিফিক তারা চুজ করে, অন্য কোনো রেঞ্জ যাতে চুজ করতে না পারে, তার জন্য আমরা হচ্ছে লক করি। লক করব কিভাবে, দেখেন এখন কি অবস্থা আছে, এটা চুজ অবস্থায় আছে না, একটা রেঞ্জ চুজ অবস্থায় আছে না, দেখেন তো এই যে এটা একটা রেঞ্জ চুজ অবস্থায় আছে না, এটাকে যদি আপনি F4, কিবোর্ডের F4, ফাংশনাল কি F4, কিবোর্ডের F4 অথবা ফাংশনাল কি F4 এ যদি ক্লিক করেন তাহলে জিনিসটা লক হয়ে যায়। F4 ফাংশনাল কি F4 এ যদি আপনি ক্লিক করেন লক হয়ে যায়, এই লক লক হ্যাঁ, তাহলে লক হয়ে যায়। লক করার কারণ কি, অ্যাবসোলুট করা। আপনারা এই কোশ্চেনটা পাবেন যে আমরা এক্সেলে $সাইন কেন ইউজ করি, $সাইন কেন ইউজ করি,
লক করার জন্য, অথবা অ্যাবসোলুট ভ্যালু কিভাবে দিতে পারি, লক করে দিতে পারি, $সাইন দিয়ে লক করে দিতে পারি। ঠিক আছে, এবার কলাম ইন্ডেক্স নাম্বার কি? এই যে টেবিলটা আপনি চুজ করছেন, এই যে টেবিলটা চুজ করছেন না, টেবিল অ্যারেতে টেবিল চুজ করছেন না একটা, এই যে পুরো একটা টেবিল চুজ করছেন না, এই টেবিলের কত নাম্বার কলাম দেখবেন, লুক আপ করবেন, কত নাম্বার কলাম লুক আপ করবেন। আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8, এই ক্যাটাগরি কত আছে? 8 নাম্বার কলামে আছে। তাহলে আমি এখানে কত লিখবো? কমা দিয়ে 8। তারপরে আপনি অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, অর্থাৎ 0 দিলাম, ধরেন 0 দিয়ে দিলাম, 0 দিবেন, এতটুকু দিলেই হয়ে যাবে। তাহলে এখন দেখবেন কি যে আলীর করসপন্ডিং এজ ক্যাটাগরিটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। আলী কততে আছে? আলী হচ্ছে এইটা, আলী হচ্ছে ইয়ত, এই যে ইয়ত দেখাচ্ছে। আপনি যদি এখানে আমেনাকে চুজ, আমি সবাইকে চুজ করে দেখি, আমি নেক্সট কে আছে? রিয়াদ চিলড্রেন, হাসান অ্যাডাল্ট, আমেনা অ্যাডাল্ট, এভাবে যাকে যখন চুজ করবেন তার উপর ডিপেন্ড করে আপনাকে ভ্যালু দেখাবে। ডাউন অ্যারো ক্লিক করে করতে হবে, ড্রপ ডাউন লিস্ট আকারেই দেখাইতে হবে। এখন আপনি এখানে কোনো ভ্যালুই দিলেন না, তাহলে কি আসবে? এনএ। কেন? কারণ আপনি এখানে কোনো ভ্যালুই দেন নাই, ও কাকে লুক আপ করবে? আপনি অনেক সময় আপনারা এরকম লিখে বলবেন কি হ্যাঁ হ্যাঁ এরর আসছে তো ম্যাডাম, আসতেছে না ম্যাডাম, আসতেছে না। অ্যাকচুয়ালি আপনি তো এখানে কোনো ভ্যালুই দেন নাই, আপনি এখানে ভ্যালু দিতে হবে। আমি হাসানকে দিলাম, তাহলে হাসানের করসপন্ডিং এজ ক্যাটাগরিটা দেখেন। বুঝতে পারছি? তাহলে ভিলুকআপ কি? ভিলুকআপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের এক্সেলে। প্রত্যেকটা টুলসে একবার করে ভিলুকআপ পাবেন। সো ভিলুকআপ আপনাকে কখনো ছোট টেবিল থেকে বড় টেবিলে পড়তে হবে, অথবা বড় টেবিল থেকে ছোট টেবিল পড়তে হবে, কিন্তু ভিলুকআপ করতেই হবে। তাহলে ভিলুকআপ কি? আমরা নর্মাল সেন্সে যদি বলি, বড় টেবিল থেকে ছোট টেবিলকে পড়বো। বড় টেবিলের কোন দুটা ডাটা দেখবো? নেম আর এজ ক্যাটাগরি। তাহলে নেম আর এজ ক্যাটাগরিকে আনলাম, লিখলাম। এবার নেমকে কিভাবে আনবো? ডাটা ভ্যালিডেশনে গিয়ে ড্রপ ডাউন আকারে নিয়ে আসবো নেমকে। আর নেমের করসপন্ডিং এজ ক্যাটাগরিকে কিভাবে আনবো? ভিলুকআপের সূত্রটা ইউজ করব। ভিলুকআপ কি? প্রথমে দিব হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুকে আমার ঠিক পাশে, যেখানে আমি লিখতেছি তার ঠিক পাশেই যে নেমটা আছে, সেই নেমটাই হচ্ছে আমার লুকআপ ভ্যালু। তারপর কি আছে? কলাম টেবিল অ্যারে, লুকআপ টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে যেইখান থেকে শুরু। আপনি যদি সিরিয়াল নাম্বার থেকে শুরু করতেন তাহলে কি হতো? সিরিয়াল নাম্বার থেকে টেবিলটা শুরু হতো। আমার টেবিল শুরু হয়েছে কোথা থেকে? নেম থেকে। তাহলে আমি নেম থেকে শুরু করছি, গিয়ে পুরা টেবিলটা চুজ করছি, একটু পুরাটা চুজ করছি, চুজ করে বলছি যে তোমার কলাম ইন্ডেক্স নাম্বার কত? 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার কলাম। এবার বলছি 0 বা এক্স্যাক্টলি ম্যাচ, 0 বা 1 বলছিলাম তাই না? 0 বা 1, 0 মানে হচ্ছে এক্সাক্ট অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ। অর্থাৎ আপনি আলী বানান যদি এরকম কেউ লেখে ALI, এইভাবে লিখতে পারে, আবার LAY ও লিখতে পারে, এটাও যেন নিয়ে নেয়। অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ মানে কাছাকাছি বানান যেন নিয়ে নেয়, স্পেলিং মিস্টেক যদি নিয়ে নেয়। আর এক্স্যাক্টলি ম্যাচ হচ্ছে আলী মিন্স আলিম, ALI হতে হবে, নাহলে নিবে না। বুঝতে পারছেন? 0 মিন্স কাছাকাছি বানান, আমেনা বানান কেউ AMENA লেখে, আবার কেউ MAMINA লিখতে পারে, আমিনা লিখতে পারে। অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ মানে হচ্ছে এই বানানটাও নিবে, এই বানানটাও নিবে, এই দুইটা বানানেই নিবে, তার করসপন্ডিং ভ্যালু দেখাবে। আর এক্স্যাক্টলি ম্যাচ হচ্ছে আমেনা বানান আমেনাই হতে হবে, যেই বানানটা উপরের টেবিলে আছে সেই বানানটাই যেন আসে। তখন ও ইরর হয়ে যাবে, মানে তো তখন আর এটাতে ঝামেলা করে ওইটুকু আসে নাই। জি, বুঝতে পারছি।
মানে ওই যে স্যার যেটা কোশ্চেন করে এটা এখনো পর্যন্ত এটা মানে আমরা দিতে পারি নাই যে আপনার একই নামের দুটা মানুষ যদি থাকে তখন কি হবে। হ্যাঁ, লুকআপ ভ্যালুটা নেম, হ্যাঁ এই ক্ষেত্রে নেম, এই ক্ষেত্রে নেম। যদি বলে যে সিরিয়াল নাম্বার, তাহলে কি করব, সিরিয়াল নাম্বারকে ড্রপ ডাউন আকারে নিয়ে আসবো, তারপর তার করসপন্ডিং। হ্যাঁ, টেবিল, টেবিল অ্যারে, টেবিল অ্যারে হবে আপনি যখন নেম থেকে শুরু করবেন, নেম থেকে শুরু করে পুরো টেবিলটা, এইটুক পুরা। আচ্ছা, লক হচ্ছে টেবিলটাকে লক করবেন, এই যে টেবিলটা নিছেন এটাকে লক করতে হবে। এই যে দেখেন আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি এখানে, এই যে টেবিলটা নিয়েছেন না, এই টেবিলের বাইরে এখন আপনি যদি ডি কে 13-এ চলে যান, সাপোজ ভুলে ভালে কে 13-এ চলে গেলেন, কে 13-এ তো আপনার কোনো ভ্যালু নাই, আছে দেখেন তো, এইটা যেন না হয়। লক আপ লুপটা মানে লক করি আমরা এই কারণেই যেন কোনোভাবেই কি হয় না, অন্য কোনো কোথাও না যায়, অন্য কোনো কোথাও গিয়ে ব্ল্যাঙ্ক কিছুকে ধরে না নেয়, সেটার জন্য হচ্ছে আমরা লক করে দিই। আচ্ছা, লক করলাম না, এরপরে আমরা কলাম ইন্ডেক্স নাম্বার গুনি, ওই এই টেবিলের কলাম ইন্ডেক্স নাম্বার কততে আমার লুকআপ ভ্যালুটা আছে, দিলাম, তারপরে 0 দিয়ে দিলাম। এই আচ্ছা, এই টুলসে আরেকটা জিনিস আছে, একটু খেয়াল করি, হ্যাঁ এটাই লাস্ট জিনিস, সেটা হচ্ছে আমাকে বলতেছে যে এই লুকআপ টুকআপ করার পরে আমাকে বলতেছে যে তুমি একটা কি লিখবা, একটা চার্ট দিবা। চার্ট ইজি করা একদম ইজি। চার্ট হচ্ছে কি, নেম ফিল্ড আর এই ফিল্ডকে এভাবে ধরবেন, ধরে ইনসার্ট চার্ট, একদম ইজি। ইনসার্ট চার্ট কি বলছে, যে কোনো চার্ট না, ওরা বলছে 2D বার কলাম চার্ট, 2D বার কলাম চার্ট দিয়ে দিলেন, শেষ, কাহিনী খতম। তাহলে কি লিখতে হবে, আমাকে চার্ট আনার জন্য আমরা কি করব, চার্ট আনার জন্য আমার সিম্পলি কি করতে হবে, আপনি নেম ফিল্ড এবং এইচ ফিল্ড, যার বরাবর চার্ট করতে বসে, যাকে যাকে নিয়ে চার্ট করতে বসে, সেই চার্টটা করতে বসে কাকে কাকে নিয়ে, নেম আর এস কে, তাহলে আমি নেম আর এস কে সিলেক্ট করব, নেম আর এস কে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইনসার্ট ট্যাবে ক্লিক করব, গেলাম ইনসার্ট ট্যাবে গেলাম, যাওয়ার পরে চার্ট রিবনে আসবো, চার্ট রিবন, এটাকে বলে চার্টস রিবন, এখানে আসবো, এসে ইনসার্ট কলাম অর বার চার্ট এই অপশনটা চুজ করব। চার্ট রিবনে এসে ইনসার্ট, এই যে খেয়াল করেন ইনসার্ট বার এবং কলাম চার্ট দেওয়ার অপশন আছে, এখানে গিয়ে বলবো 2D বার কলাম চার্ট, শেষ, চার্ট এসে পড়বে, আপনাকে কষ্ট করে চার্ট বানাতেও হবে না, আপনার ডাটা আছে, ডাটার করসপন্ডিং চার্ট চলে আসবে, এইটুকুই। হ্যাঁ, আপনি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, এই যে মুভ করে গেলাম, আরো নিচে মুভ করতে পারবেন, এই যে আর কিছুই দিবে না, হুবহু এটাই আসবে। হ্যাঁ, যদি আসে তখন আপনি ক্যাটাগরি কি চুজ করবেন, বুঝতে পারছেন, এভাবে চুজ করবেন, ক্যাটাগরিকে নিয়ে এসে এখানে চুজ করবেন, ঠিক আছে। হুম, আমরা এখন ভিলুকআপটা করব, আপনারা ভিলুকআপ করতে থাকেন। একটু আগে যেই যেটা করেছিলাম সেটাতে আমাদের এত কিছু ছিল না, না এই যে ধরেন লেখা ছিল না, অনেক লেখাই ছিল না, শুধু টেবিল ছিল, এখানে টেবিলের আবার একটু ডিজাইন টিজাইন আছে, তাই না। আচ্ছা, প্রথমে যদি আমি যাই, প্রথমে আমি যদি দেখি যে আমাকে বলতেছে প্রথমে এই যে লেখাটা লিখতে হবে, রাইট, এই যে কোম্পানি নেম, এই লেখাটা কিভাবে লিখবো, কোম্পানি নেম, এই 11th ফ্লোর, তারপর বিএ দিয়ে ভবন, তারপর এটা, তাই না, এটা লিখতে হবে না। এখন দেখেন ওরা কিন্তু এই পুরো জিনিসটা একটা ঘরে লিখেছে, একটা ঘরে লিখেছে, একটা ঘরে লিখেছে,
এখানে ইলেকট্রিসিটি বিলটা আরেকটা ঘরে লিখেছে, দেখা যাচ্ছে না পিডিএফ এর কারণে। এটা হচ্ছে এরকম ফরম্যাট হবে, একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, দেখেন আমরা প্রথমে টেবিলটা তুলে নিয়েছি, এইটুকু তুললেই হতো, আর বেশি কিছু তোলার দরকার নেই। বাকিটুকু আমাদের কাজের রিলেটেড, মানে কাজ করতে হবে আর কি, মানে সূত্র টুত্র দিয়ে কাজ করতে হবে। আচ্ছা দেখেন, তাহলে এইখান থেকে যা আছে সেগুলোতে প্রথম একটা ঘর আছে, লেখা আছে কি স্যাম্পল, মানে টেবিলের ঠিক উপরে লেখা আছে স্যাম্পল এ ইলেকট্রিসিটি বিল। তাহলে আমরা কি করব, এটা কি এই সবগুলো ঘর জুড়ে আছে না, এই সবগুলো ঘর জুড়ে আছে না ইলেকট্রিসিটি বিল কথাটা। তাহলে মার্জ এন্ড সেন্টার দিবেন এবং এখানে লিখবেন কি স্যাম্পল। আচ্ছা সমস্যা নাই, ইনসার্ট দিবেন। দেখেন স্পেস না থাকলে আমি দেখিয়ে দিই। ধরেন আমার এখানে একটা স্পেস দরকার, এই যে 4 নাম্বার রো এর পর একটা স্পেস দরকার, ইনসার্ট দেন, এন্টায়ার রো দেন, হয়ে যাবে। ইনসার্ট দিবেন, এন্টায়ার রো দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন আমার ঠিক এন্টায়ার রো, আচ্ছা এখন দেখেন এই যে একটা ঘর পেলাম না, এই ঘরটায় আমি লিখবো কি, আমি একটু ম্যাগনিফায়ার দিয়ে লিখি, স্যাম্পল এ ইলেকট্রিসিটি বিল, এরকম লিখতে বলতেছে। স্যাম্পল এ ইলেকট্রিসিটি বিল লিখে ফেলে, স্যাম্পল, আমার ক্যাপস লক কন্ট্রোল, স্যাম্পল এ হ্যাঁ লিখে ফেলছি। হ্যাঁ আচ্ছা, এরপরে উপরে আরো কিছু লেখা আছে, কিন্তু কতটুকু জায়গা জুড়ে লেখা আছে, পুরো এইটা এখান থেকে কাস্টমার আইডি থেকে শুরু করে র্যাঙ্ক পর্যন্ত, রাইট? তাহলে আমাদের যেটা কাজ হবে, আমরা কি করব, এখান থেকে ধরবো, ধরে সবাইকে এইভাবে ধরবো, ধরে আমরা বলবো কি মার্জ এন্ড সেন্টার। এবার কিন্তু রো এবং কলাম একসাথে ধরছি, এই দেখেন বড় একটা ঘর তৈরি করছি আর এখানে ছোট একটা ঘর তৈরি করছি, দেখছি টেবিলটা ঠিক উপরে, খেয়াল করছি কি কাজেই ব্যস্ত। এই যে দেখেন মার্জ এন্ড সেন্টার করছি, কাকে কাকে নিয়ে করছি, কাস্টমার আইডি থেকে শুরু করে র্যাঙ্ক পর্যন্ত সবাইকে নিয়েছি, চুজ করেছি, চুজ করে জিনিসটা এমন ছিল, এই যে এরকম ছিল, রাইট? এরকম আছে না, এটাকে মার্জ এন্ড সেন্টার করছি, মাঝখানে নিয়ে আসছি। খেয়াল করেন আমারটা দেখেন, আমি আপনাদেরকে করার সুযোগ দিব, সময় দিব, ঠিক আছে? আচ্ছা করলাম, করার পরে এখন আমি বললাম কি প্রথমে কি লেখা আমার কোম্পানি নেম, তাহলে কোম্পানি নেম লিখলাম, নেম লিখেছি। লেখার পরে নেক্সটে কি লেখা, একটা অ্যাড্রেস দেওয়া, 11th ফ্লোর বিআইডিএ ভবন আগারগাঁও, লিখে না? এখন এটাকে কিভাবে লিখবো, এটা যদি আমি এন্টারে ক্লিক করি, কোম্পানি নেম লেখার পরে যদি এন্টারে ক্লিক করি, কি করে চায় নিচের সেলে চলে যায়। কোম্পানি নেম লেখার পরে আমি যদি এন্টারে প্রেস করি, নিচে চলে যাবে। আমাকে দরকার হচ্ছে এইটার পরে আরেকটা লাইন আনা, এটার পরে একটা লাইন আনা কোম্পানি নেমের পরে, সেজন্য আমি দিব হচ্ছে অল্টার এন্টার, অল্টার এন্টারে প্রেস করব, অল্টার এন্টারে প্রেস করব, নিচের সেলে যাবে না কিন্তু নিচের লাইনে যাবে, একই সেলে নিচের লাইনে যাবে এক্সেলের জন্য। হ্যাঁ এখানে আমি লিখে দিব কি 11th ফ্লোর বিআইডিএ ভবন আগারগাঁও ঢাকা, ঠিক আছে? এরপর আবার আরেকটা লাইন আনানো দরকার, তখন কি করব অল্টার এন্টার, তাহলে আমি কি দিব www.ওয়েবসাইট দিব, www.company name কোম্পানি পানি নেম .com দিয়ে দিলাম, ওকে। তাহলে আমার সুন্দর একটা গেট আপ চলে আসলো। এবার এই গেট আপের ভিতরে তারা বলছে কি, এইটুক গেট আপটা চলে আসছে না, সব তুলে ফেলছি। প্রথমে দেখেন আমি কিন্তু সব তুলি, প্রথমে কিন্তু কি করি না
ফরম্যাটিং দেই না, মানে এটার একটা ফন্ট এটার একটা ফন্ট বলছে না, এগুলো কিন্তু আমি প্রথমেই দেই না। আমি কখন করি, প্রথমে লেখাটা তুলি, যা যা লেখা আছে সব তুলি, তোলার পরে এবার আমি আস্তে আস্তে একটা একটা করে ফরম্যাটিং দিব। খেয়াল করি খেয়াল করি খেয়াল করি আপনারা, আমি আপনাদেরকে করার সুযোগ দিব, আমরা খেয়াল করি। প্রথমে কি বলছে, টাইটেল ফন্ট বলছে কি এরিয়াল হতে হবে, টাইটেল ফন্ট বলছে এরিয়াল হতে পারে। এখন টাইটেল ফন্ট কিভাবে বুঝবো কোনটা টাইটেল ফন্ট? নো, দেখেন ওরা কি বলতেছে, আপনার টাইটেল ফন্ট কে বলতেছে 15 ইলেকট্রিসিটি বিল। টাইটেল ফন্ট বলছে এরিয়াল, ফন্ট সাইজ বলছে 15, এবং নাম কি বলছে ইলেকট্রিসিটি বিল। যদি ইলেকট্রিসিটি বিলকে এভাবে ব্র্যাকেটে না দিয়ে দিত তাহলে আমি টাইটেল ফন্ট কোম্পানি নেমই ধরতাম, কিন্তু এখানে যেহেতু সে স্পেসিফিক করে বলে দিছে যে ইলেকট্রিসিটি বিলই তোমার টাইটেল ফন্ট, তাহলে তাকে কি দিতে হবে, এরিয়াল দিতে হবে। এগুলো তারা ধরে, অ্যাসেসররা এগুলো ধরে। এরিয়াল দিব, টাইটেল ফন্টের সাইজ কত বলছে 15 দিব, 15 তো নাই, কিভাবে দিবেন, এখানে গিয়ে লিখে দিব 15, ঠিক আছে। আচ্ছা, আর এরিয়াল দিলাম 15 দিলাম। এরপরে কোম্পানি নেম, আমার চোখের দেখায় মনে হচ্ছে যে কোম্পানি নেমটা কি বলছে, একটু বড় না, সাইজটা একটু বড়, বোঝা যাচ্ছে না, আমরা বুঝতে তো পারতেছি। আচ্ছা আচ্ছা, এবার দেখেন আদার টেক্সট ফন্ট কত বলছে, তাহমা, তাহমা বলছে, রাইট। তাহলে আমরা কি করব, আদার যত ফন্ট আছে এদেরকে কি করে দিব, তাহমা বানিয়ে দিব, ওই ইলেকট্রিসিটি ছাড়া। তাহমাকে খুঁজবো কোথায়, আমরা ওয়ার্ডে যেখানে যেখানে খুঁজি ঠিক সেম জায়গায় আমরা তাহমা পারবো, বা টি এইচ তাহমা, টি লিখলেও তাহমা চলে আসবে, টি এ লিখলেও তাহমা চলে আসবে। এই যে এরা যারা আছে সবাইকে কি হবে, দেখেন খেয়াল করেন, সবাইকে একসাথে কি দিচ্ছি, তাহমা দিচ্ছি, তাহমা। তাহলে সবাই তাহমা পেলো, রাইট। এবার আমি কোম্পানি নেমকে এটাকে একটু মানে বড় করে দিই, কারণ যেহেতু আমার চোখের দেখায় মনে হচ্ছে যে কোম্পানি নেমটা একটু বড় আছে। বড় করেন, বোল্ড করেন, একটু বোল্ড করে দেন যাতে বোঝা যায়। হ্যাঁ, এই এবার তাহলে আমার ফন্টের যত কাজ আছে সবগুলো কাজ হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে আস্তে আস্তে টিক মার্কও দিতে পারেন, এই যে এটা হলো, এটা হইছে, এটা হইছে, সেলফ ফরম্যাটিং অ্যাজ পারপাস সিম্পল করলাম। এরপর বলতেছে ভাই তুমি একটা ইমেজ আনো, একটা ইমেজ আনো, ইমেজের একটা কি দিতেছে, উইথ দিতেছে, আর একটা কি দিতেছে, হাইট দিতেছে, তাই না। তো আপনি এটা যে কোনো একটা ইমেজ নিয়ে আসেন, কিভাবে ইমেজ আনবো, ইনসার্টে যাব, পিকচার ইলিস্ট্রেশনে থাকবে, পিকচার থাকবে, বাস পিকচার দিয়ে দিবেন, দিস ডিভাইস থেকে একটা পিকচার উঠাবেন। যেভাবে আপনারা ওয়ার্ডে পিকচার আনেন ঠিক তেমনি ভাবেই এখানেও পিকচার নিয়ে আসতে পারবেন। যে কোনো একটা পিকচার নিয়ে আসলেন, এই যে এত বড় একটা পিকচার আনলাম। এখন বলছো যে না এত বড় পিকচার হবে না, পিকচারের একটা সাইজ তারা বলে দিছে। তো যে কোনো সাইজ দেওয়ার সময় এই যে একটা পিকচার, এই পিকচারকে আগে চুজ করবেন, চুজ করার পরে দেখেন পিকচার ফরম্যাটে আসবে, পিকচার ফরম্যাটের এখানে কি দেওয়া আছে, সাইজ দেওয়ার ব্যবস্থা আছে, আপনি একটা সাইজ দিয়ে দেন। কত সাইজ দিবেন, উইথ বলছে কত, ধরেন উইথ বলছে 0.88, 0.88 দিলাম না, সাথে সাথে দেখেন কি করছে, সেই অনুযায়ী কি নিয়ে নিছে, হাইট নিয়ে নিছে। এটা বন্ধ করতে হবে কিভাবে, লক অ্যাসপেক্ট রেশিওকে আনচেক করে দিতে হবে, যাতে আমি আমার রিকোয়ার্ড সাইজ এবং উইথ এবং হাইট দিতে পারি। আপনারা আপনাদের পিকচার 300 by 300 করার সময় বলছি না, লক অ্যাসপেক্ট রেশিও উঠে দিতে হবে। দেখছেন একটা জিনিস কত জায়গায় কাজে লাগতে পারে, দিয়ে দিলেন লক অ্যাসপেক্ট রেশিও, এবং দুইটাই উঠে দিছি। হ্যাঁ, দেওয়ার পরে এটা যা সাইজ আছে সেটাই। যদি লক অ্যাসপেক্ট রেশিও আপনি উঠিয়ে না দিতেন তাহলে আপনি একটা উইথ দিতে পারতেন আর একটা ও অটোমেটিক নিয়ে নিত, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, লক অ্যাসপেক্ট রেশিওকে আনচেক করে দেন উইথ এবং হাইট দিতে হবে, কার, ইমেজের। ওকে,
তাহলে এই পর্যন্ত হচ্ছে জেনারেল কথাবার্তা নিয়ে আমরা আর বসে থাকবো না। এরপরে আমাদের তাহলে লোভার ইমেজের কাজও শেষ। ইমেজ হচ্ছে আপনি যে কোনো একটা ইমেজ আনবেন, ধরেন নাই এখানে কোনো ইমেজ, আমি ইনসার্টে যাব, আপনাদের এখানে পিকচার আসতে পারে সরাসরি, অথবা ইলুস্ট্রেশনের ভিতরে পিকচার, ঠিক আছে। তারপরে দিস ডিভাইসে যাওয়ার পরে আপনি যেখানে পিকচার আছে আর কি, মানে আপনার যেখানে পিকচার থাকতে পারে, যে জায়গায় পিকচার থাকতে পারে সেই সবাইকে নিয়ে আসবেন। এই যে ইনসার্ট করলাম, পিকচার আসলো না, এত বড় একটা পিকচার আসছে। এখন এটাকে উইথ আর হাইটে ভাগ করব। তাহলে এই যে ছবিটা যখন আপনি চুজ করে আসেন, দেখেন এই যে চুজ করার একটা অপশন দেখছেন, মানে অর্থাৎ ছবিটা আপনি ধরে রাখছেন। এই যে ছবিটা ধরে রাখার পরে এটাকে ফরম্যাট দিবেন, পিকচার ফরম্যাট দিয়ে আপনি বলবেন লক অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে দিবেন। আপনি যা ধরলে পিকচার চলে আসবে, যে পিকচারটা ধরলে পিকচার ফরম্যাট ইনেবল হবে। হ্যাঁ, প্রথম মাপ হাইটের কে মানে ম্যাডাম বলছে উইথ আর হাইট, উইথ প্রথমে তারপরে হাইট। আচ্ছা, যদি কনফিউশন থাকে এসএসওকে জিজ্ঞাসা করবেন, স্যার এটার মধ্যে উইথ কোনটা হাইট কোনটা, উনি বলে দিবে, উনি যেটা বলে দিবে সেটাই। আচ্ছা, আপনি যখন পিকচারকে চুজ করবেন তখন পিকচার ফরম্যাট এই ট্যাবটা অটো অন হবে। এরপরে এই যে সাইজের রিবনে যাবেন, গিয়ে এখানে কি লিখবেন 0. হাইট দিবেন হচ্ছে 8.4 আর এখানে দিবেন কত 0.88 উইথ দিলেন। দেওয়ার পরে এন্টার দিলেন, আর এখানে লক অ্যাসপেক্ট রেশিও কি করে দিবেন, আনচেক করে দিবেন, দিয়ে এবার ছবিটাকে এখানে প্রেস করে দেন, শেষ। এইটুকুই, তেমন কঠিন কিছু না। আচ্ছা, দিলাম। এবার কাস্টমার আইডি, এখানে আমার অনেক কিছু কাজ আছে, এখানে দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে এখানে একটা কাস্টমার আইডি রাখতে পারেন, এইভাবে কাস্টমার আইডি, এই যে কাস্টমার আইডি, আর এখানে হচ্ছে কাস্টমার নেম। এখন আমরা ভিলুকআপ শিখছি না, ভিলুকআপ শিখছি কিনা বলেন, শিখছি না? আচ্ছা, এখন আমরা এটা দুইভাবে করা যায়। আমি কঠিন ওয়েটা দেখাচ্ছি এই কারণে, কারণ মানে হতে পারে এটাও আসতে পারে। আমরা এখানে একটা হেল্পার টেবিল নিব, একটু খেয়াল করেন। হ্যাঁ, এই জায়গা থেকে খেয়াল করেন প্লিজ। আপনারা কাজ করেন, আপনারা কাজ করার জন্য কালকে সারাদিন সময় দিব, কিন্তু আজকে দেখেন আপনি এখানে কি করবেন। এখানে একটা হেল্পার টেবিল নেবেন। হেল্পার টেবিলের কাজ কি হবে, ওই যে বলছি বড় টেবিল থেকে ছোট টেবিলে পড়বো, অথবা ছোট টেবিল থেকে বড় টেবিলে পড়বো। এই যে ছোট একটা টেবিল বানাবো, টেবিলটার নাম হচ্ছে কি হেল্পার টেবিল ফর, দেখেন হেল্পার টেবিল এইটুকু লিখবেন। হেল্পার টেবিল নিলাম, এখানে আমরা দিব হচ্ছে কাস্টমার আইডি, আর এখানে দিব কাস্টমার নেম। মানে এই দুটো জিনিস এখানে তৈরি করব, আর পড়বে কোথায়, বড় টেবিলে। একটু আগে কি করছি, বড় টেবিল থেকে ছোট টেবিলে পড়ছি, এখন ছোট টেবিল থেকে বড় টেবিলে পড়ব। এটা ম্যান্ডেটরি না, বাট অনেক সময় অনেক অ্যাসেসর এটা বলে। এটা কেন বলে আমি একটু বলে দিচ্ছি আপনাদের। তো কাস্টমার আইডি টাইডি হলো, আনলাম। এখন কাস্টমার আইডিতে আমরা এখানে কাস্টমার আইডি গুলো লিখবো, কি লিখবো, এই যে 101001। আচ্ছা, লিখবো এখানে 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো, 5 লিখবো, 6 লিখবো, ঠিক আছে। যা যা আছে সবাইকে লিখে দিব। ফিল সিরিজ আমার 6 পর্যন্ত লাগবে, 7-8 লাগবে না, আমি ডিলিট করে দিলাম। এই ওকে, আচ্ছা লিখলাম। এরপরে বলতেছে এই কাস্টমার আইডি আপনি লিখলেন যখন, একটু খেয়াল করি, হ্যাঁ যারা দেখতেছেন না একটু খেয়াল করেন প্লিজ, আমি কাইন্ডলি বলতেছি একটু খেয়াল করেন। এখানে লিখলাম এগুলো কি 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 লিখলাম, কাস্টমার আইডি গুলা লিখলাম। এবার কাস্টমার নেম আছে কি কি, বি
বি, তারপর বি, তারপর মনে হয় বি, সি, হ্যাঁ সিতে আবার এই যে কাস্টমার নেম অটো চলে আসে, এটাকে ডিলিট করে দিবেন। কাস্টমার নেম ডি, তারপরে ই এফ, ই এফ। এটা কিন্তু এবিসিডি এরকম মানে ক্রনোলজিক্যালি না, একটা পর একটা। এখন এটা কি বলতেছে যে কাস্টমার আইডিটা যখন তুমি লিখবা তখন তোমাকে কিছু ভ্যালিডেশন দিতে হবে। কাস্টমার আইডি যখন তুমি লিখবা তখন তোমাকে কিছু ভ্যালিডেশন দিতে হবে। কি কি ভ্যালিডেশন বলতেছে? একটা বলতেছে যে ইউনিক আইডি ফর ইচ কাস্টমার, ইউনিক আইডি ফর ইচ কাস্টমার, অর্থাৎ যতগুলো কাস্টমার আছে তাদের সবার ইউনিক আইডি হবে। ধরেন আপনার এই বিল্ডিং এ যদি আমি মিটার গুলোর কথা চিন্তা করি, ইলেকট্রিক মিটার কথা চিন্তা করি, এই রুমের জন্য যে ইলেকট্রিক মিটার, তার পাশের রুমটার জন্য নিশ্চয়ই একই ইলেকট্রিক মিটার হবে না। মিটারের মানে ইয়েটা কি বলে এটাকে, সংখ্যাটা, মিটার নংটা তো এক এক রুমের জন্য এক এক রকম, এরকম এক এক বিল্ডিং এর জন্য এক এক রকম। একটা বিল্ডিং এ 4-5টা রুম থাকলে সেই অনুযায়ী মিটার নংটা হবে। এখন বলতেছে যে এই মিটার নংটা যেন একটার সাথে একটা কি হয় না, মিলে না যায়। যেমন এটা যদি E1 হয়, ওটা যেন E2 হয়, তাহলে ইউনিক হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি বলতেছে, এই মিটার নংটা সবারই কয় ডিজিট হতে হবে? 6 ডিজিট হতে হবে। 6 ডিজিটের বেশি দিতে পারবে না। আবার বলতেছে 3 নাম্বার বলতেছে নিউমেরিক ভ্যালু হতে হবে, মানে আপনি লিখতে পারবেন না E10101 এরকম লিখতে পারবেন না, আপনাকে 100 যা ওরা যা লিখে দিচ্ছে সেটা লিখতে হবে। তাহলে 3টা কন্ডিশন দিচ্ছে, তার মানে একটা ভ্যালিডেশনে আমার কয়টা কাজ আছে? 3টা কাজ। একটা কলামের জন্যই আমার 3টা কাজ করতে হবে। খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, এই জন্য খাবার দাবারের পরে এটা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা দেখেন তো, আমাকে যদি করতে হয় প্রথমত আমি এখানে আমাকে অনেক বেসিক কিছু জিনিস পড়তে হবে, তারপর আমি এটা করতে পারবো, ঠিক আছে? হুট করে এটা করতে পারবো না। প্রথম হচ্ছে কিছু ফাংশন আমরা নতুন করে ইউজ করব। এই ফাংশনটার নাম হচ্ছে লেন ফাংশন। লেন, আপনারা নাম শুনছেন, লেন দিয়ে বোঝাই যাচ্ছে কি ফাংশনের কাজ হবে। লেন ফাংশনের কাজ হচ্ছে একটা সেলে কয়টা ডিজিট আছে সেটা আপনাকে বলে দেয়। একটা সেলে কয়টা ডিজিট আছে সেটা আপনাকে বলে দেয় হচ্ছে লেন ফাংশন। এরপরে একটা ফাংশন আছে ইজ নাম্বার। সে কি বলে দেয় যে একটা সেলে যদি সব নিউমেরিক সংখ্যা থাকে, সব নাম্বার থাকে, তাহলে সে কি বলে, বলে হচ্ছে আউটপুটে সে দেখায় হচ্ছে ট্রু। আর যদি অ্যালফাবেট থাকে তাহলে দেখাবে কি ফলস। অ্যালফাবেট থাকলে সে দেখাবে হচ্ছে ফলস। আর যদি আলফাবেট, ধরেন আমি বললাম যে ইজ নাম্বার 1010001, এটাতে কি সে কি আউটপুট দিবে? ট্রু। আবার আমি যদি বলি যে ইজ নাম্বার E10, এটাতে সে কি ইয়ে দিবে? ফলস। আবার যদি বলি ইজ নাম্বার ই, ধরেন ই কি দিব, ইলেকট্রিসিটি ই, এটাতেও সে দিয়ে দিবে ফলস। তাহলে কি বুঝাচ্ছে? অ্যাকচুয়ালি বুঝাচ্ছে যে ও অ্যালফাবেট কে ফলস দিবে, আলফা নিউমেরিক ভ্যালু হলো ফলস দিবে, শুধু নাম্বার হলে ট্রু দিবে। আর লেন ফাংশন কি, যদি আমি এটাকে বলে দেই যে ভাই তুমি যদি এখানে পুট হও তাহলে কয়টা আউটপুট দিবে? আউটপুট হিসেবে কি দেখাবে? 101001, কয়টা আছে ডিজিট? 6টা, তাহলে ডিজিট দিবে 6টা। আমি যদি বলি লেন ই, যদি বলি তাও কয়টা ডিজিট দিবে? 6টা। ওর কিন্তু আলফা নিউমেরিক নিয়ে কোনো ভেজাল নাই,
ও জাস্ট দেখবে যে কয়টা ভ্যালু আছে, খালি সংখ্যা দিয়ে দিবে যে ভাই তোমার এখানে, বা আমি যদি এখানে একটা কমাই দিই, 2টা ডিজিট কমাই দিই, তাহলে ও বলে দিবে যে ভাই তোমার এখানে 4টা ডিজিট আছে। আবার যদি আমি বলি যে তোমার এখানে এ লেন জে এন, তাহলে কয়টা ডিজিট দিবে সে? 2টা। এটাই তার কাজ। তার কাজই হচ্ছে তুমি যা লিখতেছো। আচ্ছা, যদি এইভাবে লিখি তাহলে তো আমরা আউটপুট পাবো। আমরা এগুলো একটু দেখি, ফিজিক্যালি দেখি আমাদের এই এক্সেলে। ম্যাগনিফায়ার অন করলাম। আচ্ছা, প্রথম ভ্যালুটা কি ছিল? যে এখানে এই সেলে আমরা দেখবো আউটপুট, লেনের আউটপুট দেখবো কোথায়? লেনের আউটপুট, লেন ফাংশন আউটপুট। দেখবো হচ্ছে এখানে। হ্যাঁ, আর আমি কি দিব, মানে অ্যাকচুয়ালি ভ্যালু দিব কোথায়? এখানে এই সেলটাই দিব ভ্যালু, আর এখানে লেন ফাংশনের আউটপুট দেব। এবার আমি ভ্যালু দেওয়া শুরু করি। হ্যাঁ, প্রথমে ভ্যালু দিলাম, আমি এখানে একটা ভ্যালু লিখলাম। সেটা কত লিখলাম? আমাদের যেটা স্যাম্পলে আছে 101,001 এটা লিখলাম। এখন এখানে ইজ ইকুয়াল টু দিয়ে কি লিখবো? লেন ফাংশন, রাইট? ম্যাগনিফায়ার অন করলে আবার এই যে এই সমস্যাগুলো হয়। লেন, এটা কত নাম্বারে আছে? এই যে আমি সেল চিনিয়ে দিছি, আমি সেল অ্যাড্রেস, সেলের দিছি ভ্যালু, এখন সেল অ্যাড্রেসটা চিনিয়ে দিচ্ছি। তাহলে সে কি দিবে? কি দিছে? 6। আবার আমি যদি বলি 1, কি বলছিলাম, E10100 এতটুকু দিলাম, তাহলে আমরা বুঝতে পারতেছি 5টা ডিজিট আছে। দেখি সে 5টা ডিজিট দেয় কিনা। হারিয়ে গেছে। তো ম্যাগনিফায়ার অন করলে এটা সমস্যা, হারিয়ে যায়। এটা দিচ্ছি, তাই না? এখন এটাকে যদি আমি দেখতে চাই, ইজ ইকুয়াল টু লেন কি দিব বলেন তো? সেল অ্যাড্রেসটা চিনিয়ে দিব। এই যে সেল অ্যাড্রেস, যাকে চিনিয়ে দিব সে সেই অনুযায়ী 5 দিয়ে দিছে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে লেন ফাংশনের আউটপুট দেখলাম। এবার আমি আসি ইজ নাম্বারের আউটপুট দেখব। ইজ নাম্বার ফাংশনের আউটপুট দেখব, ঠিক আছে? তাহলে আমি ইজ ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে বললাম ইজ নাম্বার, এই ফাংশনটাকে কল করলাম। একই ফাংশনের যা স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমি বলে দিলাম যে এইটাকে দেখো, যে এটাতে কি দিবে বলছিলাম? ট্রু দেওয়ার কথা বলছিলাম, ট্রু বা ফলস অ্যান্সার হওয়ার কথা, তাই না? তাহলে এটা হচ্ছে কি? ট্রু। আর যদি এইটাকে চিনিয়ে দেই, ইজ নাম্বার আবার যদি শুধু ই ই দেই, ই ই ই ই ই বা ই ই না দিয়ে ধরেন টি 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 দিলাম, বা ডি টি টি আই দিলাম, ডি টি 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 আই, তাহলে এখানে কত লেন্থ দিবে? লেন্থ কত দিবে? ইজ ইকুয়াল টু লেন্থ, হ্যাঁ হ্যাঁ হবে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। আর ইজ ইকুয়াল টু যদি এটা দেই, তাহলে ইজ নাম্বার দেই, তাহলে কি করবে? ফলস। বুঝতে পারছি? তাহলে ইজ নাম্বারের কাজ কি? ট্রু আর ফলস এর আউটপুট হচ্ছে ট্রু আর ফলস। হ্যাঁ, আর লেন্থ ফাংশন হচ্ছে কতটুকু লেন্থ আছে, ডিজিট সংখ্যা দেখায়। এখন এই দুটাকে আমরা যদি একই সাথে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? কি ফাংশনে ইউজ করতে পারি? শুধু এন্ড ফাংশন, নো ইফ। ইফ তো নাই, কন্ডিশন তো নাই এখানে কোনো। এখানে দুটো কন্ডিশন আছে, দুটো কন্ডিশনই ফুলফিল হতে হবে। সেটা না হলে কি হবে, এরকম কোনো ইস্যু নাই। শুধু বলছে যে এই দুটো কন্ডিশন তোমাকে কি করতে হবে? ফুলফিল করে তোমাকে ডাটা ইনপুট দিতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? যেই সেলে ডাটা দিব, অর্থাৎ ডাটা ইনপুট দিব কোথায়?
আইদার এখানে আইদার এখানে, রাইট? আমি এখানেই দিব, তাহলে আমাকে এই সেটটা চুজ করতে হবে। চুজ করলাম, চুজ করে দেওয়ার পরে আমি কোথায় যাব, আবারও বলতেছি কোথায় যাব, কাস্টমার আইডির যে সেল নাম্বার সেলটা আছে সেখানে যাব, গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা টুলসে যাব, বারবারই একই কাজই করতেছি। ডাটা টুলসে যাব, ডাটা টুলসে গিয়ে ডাটা ভ্যালিডেশন অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এখন কি দিব বলেন, অ্যালাউ ফিল্ডে লিস্ট, নো 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 লিস্ট, এখানে আমরা দিব হচ্ছে কাস্টম। কাস্টম মানে কি, এগুলো হচ্ছে ওদের প্রি ডিফাইন, অর্থাৎ আপনি এগুলো একটা চুজ করলে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। কিন্তু কাস্টম হচ্ছে আপনি নিজে লিখবেন, আপনি কোনো একটা ফর্মুলা নিজে লিখবেন, সেটার জন্য হচ্ছে কাস্টম। ডাটা ট্যাব যাবেন, ট্যাব থেকে ডাটা টুলস নামে যে রিবনটা আছে সেখানে যাবেন, সেখানে এসে ডাটা ভ্যালিডেশন অপশনটাও চুজ করবেন। একই কাজ, যত একটু এই পর্যন্ত যা যা করছে তাই। ডাটা, এই যে পপ আপ বক্সটা আসবে, এখানে অ্যালাউ ফিল্ডে এবার কি দিবে, কাস্টম। আপনি কিছুটা নিজে লিখবেন, আপনি কিছুটা লিখে লিখবেন, ওদের যা আছে তা না, আপনি কিছুটা নিজে লিখবেন। লিখে গিয়ে এখানে ফর্মুলা ফিল্ডে আপনি ওই যে দুইটা ফাংশন লিখে আসছি, আমি ফাংশন প্রথমে কি লিখছি, লেন। লেন এই সেলটা যেন কতর বেশি না হয়, 6 এর বেশি না হয়, এক্স্যাক্টলি যেন 6ই হয়, দিয়ে দিলেন। লেন ইজ ইকুয়াল টু 6, লেন সেল নাম্বার ইজ ইকুয়াল টু 6, এটা লিখলাম, ওকে দিলাম। এখন দেখেন আপনি 7 ডিজিট দিতেই পারবেন না, আপনাকে আটকে দিচ্ছে, আপনাকে ওই 4 ডিজিট বা 6 ডিজিট যেটাই দিচ্ছেন সেটাই লিখতে হবে। আচ্ছা, এখন একটা ভ্যালিডেশন দিলাম না, এরপর আরেকটা ভ্যালিডেশন লাগতেছে না। আচ্ছা, সেই ভ্যালিডেশন দেওয়ার জন্য কি করব, ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে আরেকটা লিখবো, সেটা কি লিখবো, ইজ নাম্বার। ইজ নাম্বার লিখে চুজ করব, বাস এইটুকুই। ইজ নাম্বার লিখে সেলটা চুজ করে দিব, ঠিক আছে। ইজ ইকুয়াল টু কিছু লিখতে হবে না, ইজ ইকুয়াল টু 6 7 কিছুই লিখতে হবে না। ইজ নাম্বার মানে কি, এই ভ্যালুটা যেন নিউমেরিকই হয়। এখন এই যে দুইটা ফাংশন লিখছি, এই দুইটা ফাংশনই যেন কি হয়, এই দুইটা কন্ডিশনই যেন ফুলফিল হয়, তার জন্য আমরা কি লিখতে পারবো, এন্ড। এন্ড ফাংশনে ইউজ করব, যে এন্ড এইটা এবং এইটা দুটো ফাংশনই যেন কার্যকারিতা পায়। ওকে, তাহলে কি ঘটলো, এখন আপনি যদি যান, গিয়ে আপনি এই পুরো সেলটাকে কি করলেন, কপি দিলেন, কপি সেলস দিলেন। এবার আপনি ইনপুট দেন, ইনপুট দিলাম কি, দেখেন কি চেক করব, প্রথমে দিব হচ্ছে E10100, মানে প্রথমে দিলাম যে প্রথমে ভালো ভালো ডিজিট দিয়ে 1010001 দিলাম, নেয় কিনা, নিয়েছে, তার মানে আমারটা ভ্যালিডেশন ওকে আছে। এবার আমি একটু চেঞ্জ করে দিই, একটা ওয়ানের জায়গায় একটা ই দিয়ে দিই, নিবে, ইরোড দিবে নাকি দিবে না বলেন তো, হ্যাঁ ইরোড দিবে, হ্যাঁ কে কে বলবেন যে দিবে, এরর দেবে। কিন্তু যদি আমি ওই ইজ নাম্বারটা না দিতাম, তার মানে কি আমার দুইটা কন্ডিশনই ফুলফিল হয়েছে, ঠিক আছে। এবার 3 নাম্বার কন্ডিশন কি, এটা একটু কঠিন, এটা একটু কঠিন, এটার জন্য আপনাকে আর একটু বেসিক বুঝতে হবে। যাবে না যাবে না, এগুলো প্র্যাকটিস, ম্যাটার অফ প্র্যাকটিস। এইটুকু তো কোনো কিছু না, আপনারা কাউন্ট ইফ পর্যন্ত করে তারপর করেন, কাউন্ট ইফ পর্যন্ত করে করেন। শোনেন, আমি আপনাদেরকে একটা বুদ্ধি বলি, প্রত্যেকটা টুলসে দুই একটা জিনিস থাকে কি কঠিন, আর সবই দেখবেন যোগ বিয়োগ গুণ ভাগ। প্রত্যেকটা টুলসে কিছু জিনিস থাকে, যেমন ধরেন এই যে এই ক্ষেত্রে যদি আপনি দেখেন, হ্যাঁ হ্যাঁ গল্প শোনাবো, দাঁড়ান বলতেছি, এটা বলবো, গল্পটা তো অবশ্যই শোনাবো, গল্প না শুনে তো কাজ হবে না। দেখেন
এই যে সবকিছু আমাদের পুরাতন। একটা জিনিস কি শুধু দিছে কোনটা, এইচ ক্যাটাগরি, ঠিক আছে? এই একটা জিনিসই আপনাকে দিয়েছে কি মানে একটু কমপ্লেক্স, আর সবকিছুই কিন্তু। আর এই যে ভি লুকআপটা এখন আপনার কাছে মনে হচ্ছে যে ভি-লুকআপটা মনে হয় কঠিন কঠিন। ভি-লুকআপটা দেখেন এই টুলসে ভি-লুকআপ আছে, দেখছেন? ওই যে ভি-লুকআপ করে আসছেন, সেই ভি-লুকআপ এই টুলসেও আছে, খেয়াল করে দেখেন। তার মানে একটা টুলসে কিছু জিনিস রিপিট থাকবে, কিছু জিনিস আপনি নতুন শিখবেন, আর কিছু জিনিস আগের মতো। নো, আপনাদেরকে পুরোপুরি সবকিছু দিয়েই পাশ করাতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আপনাদের, শুনেন, আমি আপনাদেরকে মানে বলতে চাচ্ছিলাম না, বাট আমি বলতে বাধ্য হচ্ছি। এখানে আমি